Good evening. Welcome to the world of biology. As promised, চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে আমরা আলোচনা করব ইসিজি নিয়ে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, তার সাথে সাথে কিছু হার্ট ডিজিজ যেগুলো আমাদের এখন একটা মহামারীর আকার নিয়েছে প্রায় বলা যায়। সেই প্রায় প্রত্যেকেরই কম বেশি আমাদের এই সিডেন্টারি লাইফস্টাইলের জন্য প্রায় প্রত্যেকেরই কিন্তু কম বেশি এই হার্ট ডিজিজের সমস্যা দেখা দিচ্ছে এবং সেগুলোর সিমটমস কী করে বুঝবো, তোমাদেরকে সেটা শেখাবো কী করে বুঝতে হবে, ইসিজি কী করে তোমরা চিনবে বা ইসিজি রিপোর্ট থেকে কী করে অ্যানালাইসিস করবে। যে ধরো বাড়ির কারো ইসিজি হলো, ডাক্তারের কাছে না গিয়ে তুমি কিন্তু নিজে একটা প্রিলিমিনারি আইডিয়া ডাক্তারের কাছে যাওয়ার আগে একটা দিয়ে দিতে পারো, একটা প্রিলিমিনারি আইডিয়া যে ইসিজি রিপোর্ট দেখে যে কোথায় সমস্যা হয়েছে সেই ব্যক্তিটির, সেই সম্পর্কে বলবো। এবং কিছু হার্ট ডিজিজ, যে ডিজিজগুলো আমাদেরকে এখন একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই মডার্ন লাইফস্টাইলে, গ্লোবালাইজেশনের যুগে, সেই ডিজিজগুলো সম্পর্কে বলবো এবং লাস্ট পার্ট এটার শেষ সম্পর্কে বলবো। এছাড়াও আর কি রয়েছে, এছাড়াও কুইজ থাকছে অ্যাজ প্রমিসড, যেরকম ছিল আগের দিনে কুইজের কারেক্ট আনসারগুলো বলছি। এবং তার সাথে সাথে তোমাদের একটা ইনফরমেশনস দিয়ে দিই, যারা পঞ্চশহর শিক্ষানিকেতনে পড়ছো তাদের জন্য একটা সুখবর রয়েছে। তাদের জন্য যে সুখবরটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকের কাছে স্প্রেড করতে হবে। সেটা হচ্ছে তাদের জন্য অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। একটা অ্যাপ আসছে খুব শিগগিরই, তোমরা অনলাইন টিচ, সেখানে তোমাদের প্রত্যেকের একটা লগ ইন আইডি, সেম লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে কিন্তু তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবে এবং কোন টিচারের কখন লাইভ ক্লাস হচ্ছে বা কী হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ সেশন, লাইভ চ্যাট সেশন বা ডিসকাশন, সেগুলোর ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। এবং সেটা কী করে অপারেট করতে হবে, কী করতে হবে, সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে যত সময় যাবে বলে দেবো। এবং আমার কাছে যখন ক্লিয়ার ইনফরমেশন চলে আসবে সমস্তটা, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো কী করে সেই অ্যাপটা অ্যাক্সেস করতে হবে এবং কখন তোমাদের কী ক্লাস হবে। এবং সেইভাবে তোমরা নিজেরা প্রিপেয়ার হয়ে রেডি থাকবে এবং কোন টিচার কখন লাইভ এসে বা তোমাদেরকে কখন কীভাবে কোন সাবজেক্ট পড়াচ্ছেন কোন ক্লাসে, সেটা কিন্তু ডিটেলস ইনফরমেশনটা কিন্তু আমি জানিয়ে দেবো। তাই আমাকে ফলো করতে থাকো রেগুলার পারপাসে, বা যারা জানি না তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার, এবং এই ডিটেলস ইনফরমেশনটা তোমাদের বাই টাইম আমি খুব শীঘ্রই নিয়ে আসছি এবং সেটা পেয়ে যাবে। চলে আসি আজকের টপিকে, সেটা হচ্ছে তোমার কি। এবং আজকের ভিডিওতে কিন্তু প্রচুর ছবি অ্যাজ ইউজুয়াল ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন হার্ট ডিজিজের ইসিজির ডিটেলস ছবি রয়েছে এবং বিভিন্ন হার্ট ডিজিজ রয়েছে এবং কিছু ট্রিটমেন্ট সম্পর্কে বলবো, যেমন যেগুলো খুব কমন টার্ম আমরা শুনি, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওগ্রাম বা ওপেন হার্ট সার্জারি, এগুলো সম্পর্কেও বলবো, কখন কেন করা হয় এবং কী কারণে করা হয়। তাই আজকের ভিডিওটা কিন্তু আমার সেই অ্যাপটা সম্পর্কে জানতে স্টুডেন্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট, গার্জেনদের জন্য সেম ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকের কনসাসনেসের জন্য ইম্পর্টেন্ট, যাতে হার্ট ডিজিজ, এই যে ম্যাসিভ হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর বা ডিফারেন্ট কাইন্ডস অফ হার্ট ডিজিজে আমাদের জেনারেশন ভুগছে বা আমাদের ফিউচার জেনারেশন বা আমাদের এই সিভিলাইজেশন ভুগছে, সেটা কীভাবে প্রিভেন্ট করতে পারি বা কীভাবে প্রোটেক্ট করা যায়, সেই জন্য বলবো। এবং যত দিন যাচ্ছে হার্ট ডিজিজের পৃথিবীতে প্রচুর লোকের মৃত্যু ঘটছে শুধুমাত্র আনকনসাসনেসের জন্য, সেগুলো সম্পর্কেও বলবো। তাই এই ভিডিওটা নট অনলি ফর স্টুডেন্ট, গার্জেনদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে চলে আসি আজকের ভিডিওতে। আজকে যে পার্টটা বাকি ছিল সেটা হচ্ছে ইসিজি, দ্যাট মিনস ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইসিজির একটা লম্বা রিপোর্ট হয়, আমরা সবাই দেখেছি। তো সেই ইসিজি ব্যাপারটা কি, নিট ক্যান্ডিডেট তোমাদের জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ইসিজি মানে ইসিজি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমাদের লাগবে। আর তার সাথে সাথে তোমাদের প্রত্যেকে বাকি ক্লাসগুলো যারা আছো 9, 11 বা 5, 6, 7, 8, তাদের কাছেও একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে দিই হার্ট সম্পর্কে বা এই ইসিজি সম্পর্কে। ইসিজির জনক বলা হয় বা ফাদার অফ ইসিজি হচ্ছে এইনথোভেন। এইনথোভেন প্রথম ডিসকভার করে এই ইসিজি কনসেপ্টটা। তাই ইসিজি কনসেপ্ট বলতে গেলে যেটা বলতে হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ফাদার অফ ইসিজি ইজ আ এইনথোভেন। হি গট হিজ নোবেল প্রাইজ ফর দিস গ্রেট ডিসকভারি ইন 1924. So এটা হচ্ছে মেন ব্যাপার। What is ECG? ECG is a kind of recording. What is recorded in this section? ECG records the electrical changes of your heart বা of your cardiac muscles. So ECG is basically a recording of electrical changes in your cardiac muscles. তোমার হৃদপেশিতে যা যা ইলেকট্রিক্যাল পরিবর্তন বা চেঞ্জেসগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু ইসিজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার চলে আসি মেথড অফ ইসিজিটা বলার জন্য আমি চলে যাব আমার খাতায়, যেখানে আমি নিজে স্ক্রিপ্ট করি বা রাফ করি বা যেভাবে মনে রাখি সেইভাবে তোমাদের কাছে বলে দেবো সেই খাতা দেখে যে কীভাবে ইসিজিটাকে রেকর্ড করা হয়। চলো দেখে নিই তাহলে। সো গাইস, এই হচ্ছে ইসিজির প্রসিডিওর। ইসিজিতে টোটাল 12টা লিডস থাকে, 12টা প্লাগ থাকে, যে প্লাগটা বিভিন্ন পার্টসে অ্যাটাচ করা হয় তোমার বডিতে। এই লিডসগুলো বেসিক্যালি দু রকমের হয়ে থাকে, টু কাইন্ডস। ওয়ান ইজ বাইপোলার লিড, এটা ওয়ান পেয়ার্স, দুটো, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউনিপোলার লিড, দিস ইজ অনলি ওয়ান। এই বাইপোলার লিডের আবার 3টে সাবডিভিশন রয়েছে, 3 কাইন্ডস অফ লিডস আর দেয়ার, লিড 1, লিড 2 অ্যান্ড লিড 3।
lead 1 is attached with right hand, RH for right hand, it is a negative, and left hand, LH for left hand, it is also positive. Lead 2 is attached with right hand, it is negative, and left leg, LL for left leg, it is positive. And lead 3 is attached with right hand, it is negative, and left leg also, it is positive. So this is the 3 kinds of leads are there, bipolar leads. And in case of unipolar leads, 2 kinds of leads are there, unipolar limb lead and unipolar chest lead. That means এই 3টে leads কিন্তু তোমার কোথায় অ্যাটাচ থাকছে, limb, that means on your legs. আর এই বাকি যে leadsগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা, এগুলো কিন্তু অ্যাটাচ থাকবে with your chest. So এখানে রয়েছে AVR, AVL and AVF. AVR is attached with your right hand, AVL is attached with your left hand, and AVF is attached with your left leg. And the another part is unipolar chest lead. Unipolar chest lead এর ক্ষেত্রে কি হচ্ছে, V1, V2, V3, V4, V5, V6. V1 is attached with your ribs, that means কি না তোমার বক্ষাস্থির সঙ্গে অ্যাটাচ থাকছে, রিবসের 4 থেকে 5 নম্বর রিবসের মধ্যে যেটা থাকছে স্টারনামে, সেখানে এটা অ্যাটাচ থাকছে। V2 কোথায় থাকছে, 4 থেকে 5এই স্টারনাম নাম্বার কত, স্টারনাম L স্টারনাম রিজিয়নে থাকছে। V3, V2 and V4 এর মাঝামাঝি রিজিয়নে থাকছে হচ্ছে এই V3 লিডটা। V4 lead is attached with your ribs number কত, 5 থেকে 6 নম্বর রিবসে কিন্তু দেওয়া হচ্ছে এই V4 প্লাগটা বা লিডসটা। আর V5 কোথায় দেওয়া হচ্ছে, লেফট অফ V4 এর ঠিক লেফট পজিশন এটা দেওয়া হচ্ছে। আর V6 কোথায় দেওয়া হচ্ছে, V4 and V5 এর ঠিক মাঝখানে। এইটাকে বলা হয় মিড clavicular line, V5, and V4 is called mid clavicular line. নিটের জন্য very much important. V5 is called anterior axillary line and V6 is called mid axillary line. এই হচ্ছে টোটাল ECG লিড কনসেপ্ট, যেটা কিন্তু নিট ক্যান্ডিডেট জন্য বা 11-এ যারা পড়ছো তাদের কাছে বেশ খটোমটো একটা জিনিস, বাট আমি কিন্তু আমার ভিডিওতে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আর একটা ট্রায়াঙ্গেলের যে দেখতে পাচ্ছ তোমরা, এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় Einthoven triangles. কেন বল, Einthoven is a discoverer of ECG. AVR, AVL আর AVF এটা একটা ট্রায়াঙ্গুলার শেপে অ্যাটাচ থাকে, সো দিস ইজ কল্ড Einthoven triangle. যদি Einthoven triangle এর পিকচারটা আমরা দেখি তাহলে ঠিক দেখতে পাবো এরমভাবে বডির এই জায়গাতে একটা প্লাগ থাকে ইসিজির সময়, এই জায়গাতে একটা প্লাগ থাকে, আর এই জায়গাতে একটা প্লাগ থাকে, এইটাকে ইলেকট্রোড দেওয়া থাকে। সো AVR, AVL অ্যান্ড AVF, সো দিস ইজ কল্ড Einthoven's triangle. আর এখানে কিন্তু আমরা টোটাল লিস্টটা দিয়ে নিয়েছি, দেখো লিড 1, লিড 2, লিড 3, রাইট আর্ম নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ লিড, পজিটিভ, এইভাবে কিন্তু চার্ট করা আছে এই Einthoven's ট্রায়াঙ্গেলটা, যেটা ইসিজি যারা পড়ছো বা নিট ক্যান্ডিডেট বা 11-এ যারা পড়ছো তাদের জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং যারা 9-এ পড়ছো তাদের এই নলেজটা কিন্তু লাগবে। হি ইজ দ্য Einthoven হু ডিসকভার দ্য ইসিজি প্রসিডিওর। এনার কথাই আমি বলছিলাম যে ইনি হচ্ছেন Einthoven যে ইসিজি প্রসিডিওরটা ডিসকভার করেছিল। এবার চলে যাই অ্যাপ্লিকেশন পারপাসে, কী করে ইসিজি রিপোর্ট দেখে আমরা বলবো যে কার কী সমস্যা বা কীভাবে ইসিজি রিপোর্ট অ্যানালাইসিস করা যায়, চলো সেটা দেখে নিই। ইসিজি রিপোর্ট অ্যানালিসিসের ক্ষেত্রে যদি দেখি, আমরা এরম একটা চার্ট দেখতে পাবো ইসিজি রিপোর্টে দেখা যায়, এরম একটা লেখচিত্র বা এরম একটা গ্রাফ। এটা দেখে আমরা কি বুঝবো, এটার একটা ডিটেলস সিনারিওটা করে দিই। ইসিজি গ্রাফের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ওয়েভ কটা, পি, কিউ, এখানে আর, এস অ্যান্ড টি আর ইউ, এই টোটাল ওয়েভ নিয়ে তৈরি হচ্ছে ইসিজির বেসিক পারপাসটা। সো এরকম একটা দেখতে পাবো আমরা বেসিক স্ট্রাকচার, এর মধ্যে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা বেড়ে গেলে কী রোগ হয় বা কোনটা কমে গেলে কী রোগ হয় বা কোন ওয়েভটা অ্যাবসেন্ট থাকলে কী ডিজিজ হয়, সেটাতে আমরা বলে দেওয়ার জন্য চলে আসবো আমার খাতায়। দেখো ইসিজির যে ওয়েভগুলো আমি বলেছিলাম সেখানে যেটা বললাম সেটা হচ্ছে ইসিজির ওয়েভগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পি, আর কি দেখতে পাচ্ছি, কিউআরএস দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি, ইউ দেখতে পাচ্ছি, পি আর ইন্টারভাল মানে পি আর এর মধ্যবর্তী সময় দেখতে পাচ্ছি কিউটি। এবার দেখে নিই তাহলে কোনটা কি। পি ওয়েভটা কি ডিটারমাইন করে, পি ওয়েভটা ডিটারমাইন করে এট্রিয়াল ডিপোলারাইজেশন, যার কতক্ষণ স্থায়িত্ব 0.08 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, ইটস ডিউরেশন ইজ 0.08 সেকেন্ড টু 0.1 সেকেন্ড। দ্য নেক্সট ওয়ান ইজ কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স ডিটারমাইন্স ventricular depolarization. It is stable from 0.06 seconds to 0.1 second. The third one is T wave. T wave determines ventricular repolarization. This one is depolarization and this one is repolarization. That means ventricular systole and diastole determine করে হচ্ছে এই T wave. P R interval, that means P থেকে R এর
মাঝখানে টাইম কত, দ্য ইন্টারভাল টাইম ইজ 0.12 সেকেন্ড টু 0.20 সেকেন্ডস অ্যান্ড কিউটি যেটা রয়েছে কিউটির ডিটারমিনেশন বা টোটাল টাইম হচ্ছে কত 0.2 seconds to 0.42 seconds. So this is the duration of ECG and the cause of these wave. এবার আমরা চলে আসি কি ডিটারমাইন করে পি ওয়েভ, দ্যাট মিনস এই ডিউরেশন টাইমটা কত, দ্যাট মিনস এই যে 0.08 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, দ্যাট মিনস সাইনো অ্যাট্রিয়াল এসি নোড থেকে ইম্পালসটা অরিকলে যেতে সময় লাগছে এতটা। 0.06 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, দ্যাট মিনস এভি নোড থেকে ইম্পালসটা বা হৃদস্পন্দনটা বা হার্টবিটটা সেটা বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবারে যাওয়ার টাইম এটা। আর কি বলবো, আর হচ্ছে এই ইন্টারভালসটা এসি নোড থেকে কোথায় যাচ্ছে, ভেন্ট্রিকুলার ইম্পালসে যাচ্ছে এইটা। এবার দেখে নিই কী সমস্যা, যদি পি ওয়েভ কারো অ্যাবসেন্ট আছে ইসিজিতে, দ্যাট মিনস এই জায়গাটা যদি না পাওয়া যায় কারো ইসিজিতে, দ্যাট মিনস তার কী হয়েছে, তার অ্যাট্রিকুলার ফাইব্রিলেশন বলে ডিজিজ যেটা হয় সেটা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন ডিজিজ। যদি এই ওয়েভের লেন্থটা বেড়ে যায়, দ্যাট মিনস এই লেন্থটা যদি আরও বেড়ে যায়, তার মানে তার কী ডিজিজ হয়েছে, তার মানে কিন্তু তার বুঝতে হবে যে ভেন্ট্রিকল বেড়ে গেছে, ভেন্ট্রিকলের সাইজ বড় হয়ে গেছে, নিলয়ের প্রসারণ হয়েছে। যদি কিউ ওয়েভের সাইজ বেড়ে যায় এবং এস অ্যান্ড টি ওয়েভের সাইজ বেড়ে যায়, তার মানে এই হচ্ছে কিউ ওয়েভের সাইজ যদি বেড়ে যাচ্ছে অ্যান্ড এস অ্যান্ড টি ওয়েভের সাইজ যদি বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস তাদের যেটা হয়েছে দ্যাট দে আর কল্ড মায়োকার্ডিয়াল ড্যামেজ। আর যদি এস অ্যান্ড টি ওয়েভের আমার সাইজ কমে যায়, দ্যাট মিনস এস অ্যান্ড টি ওয়েভের সাইজ যদি কমে যায়, তার মানে যে ডিজিজটা, তার মানে বুঝতে হবে যে তোমার হার্টে অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, দ্যাট মিনস অক্সিজেন ইজ লেস ইন ইউর হার্ট, অক্সিজেন সাপ্লাই ইজ লেস ইন ইউর হার্ট। সো দিস ইজ আ বেসিক কনসেপ্ট অফ ইসিজি। আমরা বলবো এই ইসিজি কেন করা হয়। ইসিজি করার কারণ হচ্ছে ট্রাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, করোনারি থ্রোম্বোসিস বা করোনারি হার্ট ডিজিজ বা রিউমাটয়েড হার্ট ডিজিজ, এই ডিজিজগুলোকে ডিটারমাইন করার জন্য। কোনো রকমের হার্ট ডিজিজ বা যে কোনো রকমের হার্ট ডিজিজের প্রিলিমিনারি ইনফরমেশন পাওয়ার জন্য ইসিজি ইজ মাস্ট। ইসিজি তোমাকে বলে দেবে যে তোমার হার্টে নর্মাল থেকে অ্যাবনর্মাল সিচুয়েশন বা তোমার হার্টের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, সো তখন তোমাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য যেতে হবে। So ECG is a basic basic diagnostic step in your heart, or your heartbeat is calculated or your heartbeat is measured by this ECG. So এই হচ্ছে ECG কনসেপ্টটা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে 3টে বা 4টে টার্মের কথা বলবো। সিস্টোলিক প্রেশার, যখন ব্লাড প্রেশার মাপা হয় দেখবে ডাক্তারবাবুরা যেটা বলেন যে নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ ইজ 120/80। এই 120 জিনিসটা কি আর এই 80 জিনিসটা কি। সিস্টোলিক প্রেশার মানে তোমার সংকোচন, মানে টোটাল তোমার হার্টের সিস্টোলিক প্রেশার বা সংকোচন যে চাপ সেটা হচ্ছে 120 mmHg, মানে পারস্তম্ভের চাপ মিলিমিটার। আর তোমার হার্টের যদি ডায়াস্টোলিক প্রেশার দেখো, দ্যাট মিনস ডিপি, দ্যাট মিনস তার অ্যামাউন্ট কত 80 mmHg। এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ। এবার বলবো পালস প্রেশার কী করে মাপবো। পালস প্রেশার মাপার জন্য 120 থেকে 80কে যদি মাইনাস দিয়ে দাও তাহলে পেয়ে যাবো 40 mmHg। এটা হচ্ছে পালস প্রেশার। যার যেমন হবে 120 যে সবার হতে হবে তার কোনো মানে নেই, বা 80 যে সবার হতে হবে তার কোনো মানে নেই। সেই সিস্টোলিক প্রেশার থেকে ডায়াস্টোলিক প্রেশারকে মাইনাস দিলে পেয়ে যাবো পালস প্রেশার, নর্মাল কেসে 40 mmHg। আর মিন প্রেশারটা কি, মানে এমপি। মিন প্রেশারটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা রয়েছে, নিট ক্যান্ডিডেট ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে শোনো তোমাদের ক্ষেত্রে। সেটা ফর্মুলাটা হচ্ছে তোমার কি করতে হবে, ডায়াস্টোলিক প্রেশার দ্যাট মিনস ডিপি প্লাস 40/1/3। তার মানে কি হচ্ছে না, ফর্মুলাটা হচ্ছে ডিপি প্লাস পিপি, দ্যাট মিনস হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার প্লাস পালস প্রেশারের 1/3 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাবো মিন প্রেশার। দ্যাট মিনস 80 হচ্ছে আমার ডায়াস্টোলিক প্রেশার ছিল আর পালস প্রেশার কত ছিল 40, 1/3 করলাম, তাহলে মোটামুটি 93 mmHg হচ্ছে তোমার সিস্টোলিক প্রেশার। চলে আসি নলেজ বক্সে। নলেজ বক্সে আজকে যেটা বলবো এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের বিপি বা ব্লাড প্রেশার মাপার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আমাদের এই ব্লাড প্রেশার মাপা হয়। আর একটা জিনিস একটু বলে দিই যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ইসিজিটা করা হয় শুধুমাত্র ট্রাকিকার্ডিয়া বা ব্রাডিকার্ডিয়া বা ডিজিজগুলোকে ডায়াগনোসিস করার জন্য নয়, যে কারো যদি আর্টিফিশিয়াল পেস মেকার বসানো থাকে সেই পেস মেকারটা প্রপারলি ফাংশনস করছে কি না সেটা জানার জন্য কিন্তু ইউজ করা হয় এই ইসিজি, রেগুলার মনিটরিংয়ে রাখা হয়। এই হচ্ছে টোটাল ইসিজি কনসেপ্ট। এবার আমরা চলে আসি সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন ব্যাপারটা কি, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন ব্যাপারটা কি। ব্যাপারটা খুব সিম্পল কনসেপ্ট, বইতে অনেক লেখা আছে, বাট আমি যদি একটা ফ্লো চার্ট করে পড়ে নিই তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। তাই দেখে নিই হোয়াট ইজ সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড হোয়াট ইজ পালমোনারি সার্কুলেশন। কনসেপ্ট একটু বলে দিই, ফ্লো চার্টটা কীভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার খাতাতে। চলে যাই তাহলে আমার খাতায়। এই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে বোঝাচ্ছি, অ্যাট ফার্স্ট ব্লাড রক্তটা এলো রাইট ভেন্ট্রিকল,
রাইট ভেন্ট্রিকল থেকে O2 রিচ ব্লাডটা চলে গেল বডি অ্যান্ড তোমার সেখান থেকে কোথায় চলে যাচ্ছে দেখো বডি। তাহলে প্রথম সিস্টেমিক সার্কুলেশন কি বলছে, রাইট ভেন্ট্রিকল থেকে O2 রিচ ব্লাডটা যাচ্ছে তোমার বডিতে অ্যান্ড তোমার বডি থেকে CO2 রিচ ব্লাডটা চলে যাচ্ছে কোথায়, সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কেভা, দ্যাট মিনস ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, সেখান থেকে চলে আসছে রাইট অরিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে O2 রিচ ব্লাডটা যখন চলে যাচ্ছে তোমার রাইট অরিকলে, সেটা আলটিমেটলি কিন্তু CO2 রিচ ব্লাডে কনভার্ট হচ্ছে, সেটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। আর হোয়াট ইজ পালমোনারি সার্কুলেশন, CO2 রিচ ব্লাডটা যখন রাইট ভেন্ট্রিকলে এন্টার করছে, দ্যাট মিনস রাইট ভেন্ট্রিকলে এন্টার করার পর সেই রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভেন দিয়ে চলে যাচ্ছে রাইট কোথায়, লাংসে। তাহলে দেখো আবার বলছি, CO2 রিচ ব্লাড এলো রাইট ভেন্ট্রিকলে, সেখান থেকে পালমোনারি ভেন দিয়ে CO2 রিচ ব্লাডটা চলে গেল লাংসে, লাংসে এটা পিউরিফাই হয়ে O2 রিচ ব্লাডে কনভার্ট হয়ে চলে গেল পালমোনারি ভেন, সেখান থেকে চলে গেল লেফট অরিকলে, এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। এই টোটাল এটা হচ্ছে সিস্টেমিক আর এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের একটা বেসিক কনসেপ্ট। তোমাদের নলেজ বক্সে আমি দুটো ইনফরমেশন দেবো, কী কী না, আমাদের যখন ব্লাড প্রেশার মাপা হয় ডাক্তারবাবু কোথা থেকে প্রেশারটা নেন। ব্লাড প্রেশার মাপার জন্য ডাক্তারবাবু যে প্রেশারটা নেন সেটা হচ্ছে ব্র্যাঙ্কিয়াল আর্টারি থেকে, কিন্তু ডাক্তাররা তোমার এই ব্লাড প্রেশার মাপার জন্য যে পালসটা বা প্রেশারটা সেটা মেজার করেন। আর পালস প্রেশার কোথা থেকে মেজার করেন, হাতের রেডিয়াল আর্টারি থেকে। তাহলে ব্র্যাঙ্কিয়াল আর্টারি থেকে ব্লাড প্রেশার মাপা হয় আর রেডিয়াল আর্টারি থেকে কিন্তু তোমাদের পালস প্রেশার মাপা হয়। এবার চলে আসি, যখন তোমার হার্টবিট বাড়ছে বা কমছে, আমার বডিতে কার্ডিয়াক আউটপুট বা হার্টবিট বা কার্ডিয়াক আউটপুট যে ইনসিডেন্সগুলো রয়েছে, এই হার্টবিট বাড়ানো বা কমানোর জন্য আমাদের বডির ভেতরে একটা সেলফ সাস্টেনেবল বা একটা সেলফ কন্ট্রোল মেকানিজম কাজ করে, সেখানে কিছু নার্ভ হেল্প করে। সেটা কি করে হেল্প করে সেটা একটু আমরা দেখে নিই, ব্যাপারটা একটু বুঝে নিই এই ক্ষেত্রে। সো দেখো, সেক্ষেত্রে দেখার জন্য, সেটা বোঝার জন্য আমি চলে যাবো আমার খাতাতে আবার, যে কি করে কার্ডিয়াক অ্যাক্টিভিটি কন্ট্রোল হয়, তোমার হার্টবিটটা বাড়ানো বা কমানো কি করে কন্ট্রোল হয় সেটা একটু দেখে নেবো। দেখো আমরা চলে এসেছি রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটিতে। অ্যাট ফার্স্ট কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেলস, ধরো তোমার শিরা বা ধমনী যেগুলো রয়েছে তার সংকোচন ঘটলো, তার মানে কী হবে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ ব্লাডের ফ্লো বেড়ে যাচ্ছে, ব্লাড বেশি স্পিডে প্রবাহিত হচ্ছে, তার ফলে কী হচ্ছে, ব্যারো রিসেপ্টর যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে। ব্যারো রিসেপ্টার্স কোথায় রয়েছে, নিটে কোয়েশ্চেন থাকে। ব্যারো রিসেপ্টর রয়েছে অ্যাওর্টিক আর্চে আর তার সাথে সাথে ক্যারোটিড সাইনাসে রয়েছে। এই ব্যারো রিসেপ্টার্সগুলো যখন অ্যাক্টিভ হচ্ছে তখন আলটিমেটলি এফেক্ট করছে কোথায়, ইন্টারনাল নার্ভ এবং তোমার NTS নার্ভাস সিস্টেমে টোটাল হার্টবিটটা বাড়িয়ে দিচ্ছে, মানে তোমার হৃদস্পন্দনটা বাড়িয়ে দিচ্ছে। আর হৃদস্পন্দনটা যখন বেড়ে গেল সেটাকে কমাতে হবে, তার জন্য কি করতে হবে, তার জন্য ভেগাস নিউক্লিয়াস যেটা রয়েছে আমাদের ব্রেনে, সেই ভেগাস নিউক্লিয়াস সেন্টারটা অ্যাক্টিভ হয়ে কাকে অ্যাক্টিভ করছে, ভেগাস নার্ভ, আমাদের ট্রেন্ড ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস। এই ট্রেন্ড ক্রেনিয়াল নার্ভ ভেগাসকে যখন অ্যাক্টিভ করছে, এই ভেগাস ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে কোথায়, এসএ নোডে, আর এই এসএ নোড তখন হার্টবিটটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে হার্টবিট বাড়ছে, এইভাবে হার্টবিট কমছে, এইভাবে টোটাল প্রসিডিওরটা মেনটেন করা হয়। এবার আমরা বলবো ব্লাড প্রেশার বাড়ানোর জন্য কী কী হরমোন রেসপন্সিবল, আর ব্লাড প্রেশার কমানোর জন্য কী কী হরমোন রেসপন্সিবল। থাইরয়েড, অ্যাঞ্জিওটেনসিন 2 বা ক্যাটাকোলামাইন্স বা অ্যালডোস্টেরন বা গ্লুকোকর্টিকয়েড বা STH, এই হরমোনসগুলো কিন্তু তোমার ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে, প্রত্যেকটা ক্লাসে ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর ব্লাড প্রেশারকে কমানোর জন্য হেল্প করে কে কে, অক্সিটোসিন, ANP, আর কি রয়েছে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 7, এগুলো হচ্ছে তোমার ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে। চলে আসি ডিজিজ সেকশনসগুলোয়, কোন কোন রোগে বা কী কী রোগ হতে পারে, আমাদের বেসিক যে রোগগুলো। সবার প্রথমেই হার্ট ডিজিজের ক্ষেত্রে যে রোগের কথা বলবো বা যেগুলো আমাদের ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেমের রোগের কথা বলবো, সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এই হাইপার টেনশন কিন্তু ডিফারেন্ট কাইন্ডসের হতে থাকে, যার বেসিক্যালি হাইপার টেনশন ইজ 2 টাইপ, এটা প্রাইমারি হাইপার টেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন। প্রাইমারি হাইপার টেনশন বেসিক্যালি 90 to 95% কেসে দেখা যায়, আর সেকেন্ডারি যে হাইপার টেনশন আছে সেটা কিন্তু দেখা যায় 5 to 10% কেসে দেখা যায়। এই হাইপার টেনশনের কারণ কি, হাইপার টেনশনের কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো কারণে বা আমাদের লাইফস্টাইলের চেঞ্জেসের কারণে হঠাৎ করে যদি সিস্টোলিক প্রেশারের কোনো চেঞ্জ হয়, দ্যাট মিনস 120 থেকে সেটা যদি 140-তে পৌঁছে যায় এবং ডায়াস্টোলিক প্রেশারটা বেসিক্যালি 90 mmHg-তে চলে যায়, তখন কিন্তু তাহলে 80 থেকে ওটা 90-তে যাচ্ছে এবং 120 থেকে 140 যাচ্ছে, তখন কিন্তু বেসিক্যালি হাইপার টেনশনের হিসাবে তো বলা হয়। এই ক্যাটাগরিটা ক্রস করে গেলেই কিন্তু হাইপার টেনশনের সমস্যা বা হাইপার টেনসড রোগীটাকে ডায়াগনোসিস করা হয় যে হি অর শি ইজ হাইপার টেনসড। সিমটমস বা কী কী কারণে হতে পারে, কজ আগে বলে দিই, কজটা কারণ। প্রথমত বয়স বাড়ার সাথে সাথে কী হয় না, আমাদের রক্তবাহদের ব্লাড ভেসেলসের আমাদের ইলাস্টিসিটিগুলো নষ্ট হয়ে যায়, আপনি সংকোচন প্রসারিত হতে পারে না, তার জন্য কিন্তু হাইপার টেনশন হতে পারে। ব্লাড কম যাওয়া আসার কারণে সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারে চেঞ্জ হয়, এটা হতে পারে। এছাড়াও রক্তবাহী আপনি ব্লাড ভেসেলসের মধ্যে যদি বেশি ফ্যাট জাতীয় খাবার খাই, কোলেস্টেরল জমা হতে পারে বা ফ্যাট জমা হতে পারে, বা ওবেসিটি, হাইপার টেনশন অন্যতম কারণ হচ্ছে ওবেসিটি, আর সিডেন্টারি লাইফস্টাইল, দ্যাট মিনস হচ্ছে পরিশ্রম কম করা বা রেগুলার এক্সারসাইজ না করা বা পরিশ্রম কম করার জন্য কিন্তু হতে পারে। এছাড়াও ডায়াবেটিস মেলিটাস যাদের আছে তাদের কিন্তু হাইপার টেনশন হওয়ার চান্স থাকে। এছাড়াও মেন্টাল অ্যাংজাইটি, সহজে রেগে যাওয়া বা
খুব বেশি বেশি রেগে যাচ্ছ হঠাৎ করে, বা তোমার মুড সুইং হচ্ছে তার জন্য, অথবা হচ্ছে তোমার যাদের নিদ্রাহীনতা রয়েছে তাদের জন্য এটা কিন্তু হতে পারে। আর হচ্ছে কি না, হচ্ছে অত্যধিক কর্মব্যস্ততা এবং রেগুলার বিজি লাইফ, এগুলোও কিন্তু তোমার এই হাইপার টেনশনের জন্য কারণ। হাইপার টেনশনের লক্ষণ কীভাবে বুঝবে যে ইউ আর হাইপার টেন্সড অর নট? দীর্ঘক্ষণ ধরে মাথা ব্যথা হওয়া, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, ঘুমের সমস্যা হচ্ছে, স্ট্রোক বা হার্ট ফেলিওর এটা হতে পারে, আর মাথা ঘোরা, এগুলো হচ্ছে হাইপার টেনশনের কিন্তু তোমার সিমটমস। তাহলে প্রত্যেকটা রোগ যে ডিজিজগুলো আছে আমরা কিন্তু এইভাবে পড়বো, কজ, সিমটমস, আর তার সাথে সাথে কিন্তু তোমার বেসিক্যালি কারণটা বা বেসিক্যালি রোগটা কি সেগুলো পড়তে হবে। এবার চলে এসো নেক্সট ডিজিজ, সেটা হচ্ছে করোনারি থ্রোম্বোসিস বা ইসকেমিক হার্ট ডিজিজ। এই করোনারি থ্রোম্বোসিস ব্যাপারটা কি? হার্টের মধ্যে যে করোনারি আর্টারিজগুলো আছে তার মধ্যে যদি ফ্যাট জমে যায় বা কোলেস্টেরল জমে যায় বা লিপিড জমে যায়, তার রেডিয়াসটা কম হতে থাকবে, তার ফলে কিন্তু তোমার হৃদপেশিতে বা কার্ডিয়াক মাসেলসে রক্ত কম যাবে, এবং রক্ত কম যাওয়া মানে অক্সিজেন কম যাওয়া, তার মানে তোমার হার্টে পেইন হওয়া শুরু হবে। সো দিস ইজ কল্ড ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ যেটা দেখা যায়। সিমটমস আমরা কি করে বুঝতে পারি এগুলো হয়েছে? সিমটমস হচ্ছে দীর্ঘক্ষণ ধরে চেস্ট পেইন, নাম্বার 1, নাম্বার 2 ব্রিদিং প্রবলেম হচ্ছে, নাম্বার 3 তোমার ঘাড়, পিঠ এবং হাতের এই আর্মস, শোল্ডার পোর্শনে ব্যথা হচ্ছে, সেগুলো হচ্ছে। এছাড়া মাথা ভার হওয়া বা মাথা ঘোরা, টায়ার্ডনেস, সহজে টায়ার্ডনেস চলে আসা, হার্ট বিটের তোমার অনিয়মিত হৃদস্পন্দন, ইরেগুলার হার্টবিট দেখা যাচ্ছে, এবং হার্ট ফেলিওর, এগুলো হচ্ছে টোটাল তোমার সিমটমস হচ্ছে তোমার ইসকেমিক হার্ট ডিজিজের সিমটমস হচ্ছে এইগুলো বলা যেতে পারে। কারণ কি? সেই সেম কারণের জন্যই আমাদের হাইপার টেনশন, সিডেন্টারি লাইফস্টাইল, পরিশ্রম কম করা, লিপিড বা ফ্যাটযুক্ত খাবার বা জাঙ্ক ফুড বেশি খাওয়া, অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকলেও হতে পারে, হেরিডিটারি হতে পারে। এছাড়াও এক্সারসাইজ কম করা, বা তোমার হচ্ছে কি না নিদ্রাহীনতা, বা রেগুলার হাই ডোজে কিছু ড্রাগস যদি নাও, বা কিছু যাদের রেগুলার মেডিসিনের মধ্যে সমস্যা থেকেও এগুলো কিন্তু হতে পারে এই করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ। চলে আসি নেক্সট, সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনা পেক্টোরিস একটু রেয়ার ডিজিজ, বা এখন রেয়ার বলা যায় না কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস কি? এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে বেসিক্যালি কি না করোনারি হার্ট ডিজিজ, এটাও কিন্তু একটা করোনারি হার্ট ডিজিজ। এখানে কি হচ্ছে না হৃদপেশিতে, দ্যাট মিনস হচ্ছে তোমার কার্ডিয়াক মাসেলসগুলোতে যদি রক্ত প্রপারলি না যায়, তার ফলে কার্ডিয়াক মাসেলসগুলোতে রক্ত পৌঁছানোর জন্য যে আর্টারি বা ভেইনগুলো রয়েছে সেগুলোতে যদি রক্ত না যায় প্রপারলি, বা আর্টারিদের মধ্যে যদি রক্ত তোমার প্রপারলি কনস্ট্রিকশন হয় বা ব্যাস বা রেডিয়াস যদি কমে আসে, তাহলে কিন্তু তোমার হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলসগুলোতে তোমার প্রপারলি ব্লাড যাবে না বা অক্সিজেন যাবে না, তার ফলে কিন্তু তোমার হার্ট ফেলিওর বা চেস্ট পেন শুরু হচ্ছে। তো এটার জন্য কিন্তু অ্যাঞ্জাইনা পেক্টোরিস হচ্ছে এটা মেইন ডিজিজ। অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইজ বেসিক্যালি 2 টাইপস, একটা স্টেবল আর একটা হচ্ছে আনস্টেবল। স্টেবল হচ্ছে 90% কেসে দেখা যায়, আনস্টেবল হচ্ছে খুব সিভিয়ার 8 to 10% কেসে দেখা যায়। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলসগুলোর মধ্যে যদি কার্ডিয়াক মাসেলসগুলোর মধ্যে প্রপারলি তোমার ইনফরমেশন না যায়, বা কার্ডিয়াক মাসেলসগুলোর মধ্যে যদি সমস্যা দেখা যায়, তার মানে কী হবে? কারণ তোমার করোনারি যে আর্টারিজগুলো রয়েছে তার মধ্যে তার রেডিয়াস কমে আসবে, এবং তার মধ্যে তোমার কিছু অক্সিজেন বা ব্লাড প্রপারলি যেতে পারছে না, তারপরে চেস্ট পেন হচ্ছে, এবং এটাই হচ্ছে তোমার মেইন কারণ অ্যাঞ্জাইনা পেক্টোরিসের। সিমটমস কি বুঝবে না? দীর্ঘক্ষণ ধরে বুকের বাম দিকে ব্যথা বা লেফট হ্যান্ড সাইডে চেস্ট পেইন হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে? তোমার চোয়াল, গলা এবং বাম হাতের নিচ পর্যন্ত ব্যথা। আগেরটার সাথে কিন্তু এটা ডিফারেন্স রয়েছে, এক্ষেত্রে চোয়াল, গলা বা বাম হাতের নিচ পর্যন্ত ব্যথা হচ্ছে, সেটা বুঝতে হবে সেটা দেখে। এবং কিছু ব্যথাটা এরমভাবে হয়, হঠাৎ করে তোমার হাইপার টেনশন বা উত্তেজনা, অ্যাংজাইটি এলো, ব্যথা বাড়লো, আবার রেস্ট করলে ব্যথাটা কমে গেল, তখন কিন্তু এই ধরনের সিমটমসগুলো দেখে বুঝতে হবে যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস হতে পারে। এছাড়াও আরও কিছু এই সমস্ত যে ডিজিজগুলোর কথা বললাম হাইপার টেনশন ছাড়া, বাকিগুলো যদি সিভিয়ার কেসে যায় তাহলে কিন্তু তোমার অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস সার্জারি বা লাস্ট স্টেজ ওপেন হার্ট সার্জারি, সেগুলো দেখে কিন্তু বা এগুলো থেকে কিন্তু কিওর করা হয় বা ট্রিটমেন্ট করা হয়ে থাকে। মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, এবং এই ট্রিটমেন্টগুলো করে কিন্তু এই হার্ট ডিজিজগুলোকে বা মেজর হার্ট ডিজিজগুলোকে ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও আরও কিছু ডিজিজ রয়েছে, যেমন আর্থেরোস্ক্লেরোসিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, স্টেনোসিস, এগুলোও কিন্তু সব ওই হৃদপেশিতে সরবরাহকারী অক্সিজেন বা হৃদপেশিতে প্রবলেম হওয়ার জন্য তোমার হৃদপিণ্ডে সরবরাহকারী করোনারি আর্টারিজের মধ্যে তোমার যদি প্রপারলি রেডিয়াস কমে যায়, প্রপারলি অক্সিজেন না পৌঁছায় বা প্রপারলি ব্লাড না পৌঁছায়, তখন কিন্তু এই ডিজিজগুলো হয়ে থাকে। এছাড়াও অ্যারিথমিয়া বা হার্ট ব্লক, এগুলো কিন্তু হয়ে থাকে, বা থ্রম্বোসিস বা অ্যাট্রিয়াল ফ্যাক্টর, এগুলো ফ্ল্যাটার, এগুলো হচ্ছে টোটাল এই ডিজিজগুলো। তাহলে মেজর ওই তিনটে, আর মাইনর এই ডিজিজগুলো কিন্তু আমার
হৃৎপিণ্ডের সমস্যার জন্য এগুলো হয়ে থাকে। সো এই হচ্ছে টোটাল হার্ট ডিজিজ। আমরা চ্যাপ্টারের এন্ডে এসে পৌঁছে গেছি। তোমরা কিন্তু এগুলোকে সলভ করো। ক্লাস 9-এর জন্য কিন্তু তোমরা কপাটিকাগুলোকে বা ভালভসগুলোকে পড়ো, নোটসগুলোকে ভালো করে পড়ো, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রসিডিওরটা পড়ো, হার্টের ডায়াগ্রামটা ফলো করো। আজকে আমরা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের ফ্লো চার্ট একটা দিয়ে দিচ্ছি ভিডিও শেষে, এগুলো পড়ো। ক্লাস 11 ডিজিজগুলো পড়তে হবে ভালো করে, ডিজিজ থেকে কোয়েশ্চেন থাকে। আগেরগুলো তো পড়ছোই, যেগুলো 9-এর জন্য বললাম, তার সাথে সাথে ডিজিজগুলো পড়ছো এবং তার সাথে সাথে ইসিজি কনসেপ্টটা খুব ভালো করে নিয়ে নাও। নিট ক্যান্ডিডেট ইসিজি কনসেপ্ট আর ডিজিজে মেইন ফোকাস করো, তোমাদের কিন্তু মেইন কোয়েশ্চেন সেখান থেকে থাকে, প্লাস নলেজ বক্স যেগুলো বলে গেছিলাম সেগুলো কিন্তু থাকবে। আর ক্লাস 6 স্টুডেন্ট তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে, তোমাদের জন্য হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রসিডিওরটাই কিন্তু মেইনলি পরীক্ষায় দেয়, অথবা হার্টের ডায়াগ্রামও দিতে পারে। তাই এইগুলো কিন্তু ক্লাস 6-এর জন্য বললাম। 7-8 স্টুডেন্ট এই প্রিলিমিনারি আইডিয়াগুলো নিয়ে নাও, 9-এ গিয়ে সুবিধা হবে। তাই প্রত্যেকে কিন্তু এইভাবে প্রিপেয়ার করবে, চ্যাপ্টার ওয়াইজ এইভাবে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। চলে আসি কুইজ সেকশনে, লাস্ট সেকশন কুইজ। কালকে আমরা যেটা বলবো, কালকে আমরা ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া, রিসেন্টলি করোনা ভাইরাসের খুব সমস্যা হচ্ছে, কোভিড-19, সেই করোনা ভাইরাসের একটা লাইফ সাইকেলের স্টেজ নিয়েও কিন্তু বলবো। তাই কালকে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রোবস নিয়ে কথা বলবো, যেটা ক্লাস 8-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্লাস 9-এও রয়েছে, 11-এও রয়েছে, নিট ক্যান্ডিডেটদের জন্য তো রয়েছে। সো চলে আসি কুইজ সেকশনে। সবার আগে কালকে যে কুইজ দিয়েছিলাম তার আনসার প্রত্যেকেই কারেক্ট দিয়েছো, তাই সেগুলো নিয়ে আমি কিছু বলছি না। ডেজগুলো একদম পারফেক্ট, তোমাদের আনসার ঠিক আছে, কিন্তু কোনো কিছু কিছু জায়গায়, দু একটা জায়গায় তোমাদের কনসেপ্টে একটু সমস্যা হয়েছে। বড় কোয়েশ্চেন্সগুলো একটু বলে দিই সেক্ষেত্রে। যেমন আমি বলেছিলাম তোমাদের ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে ভিটামিন এইচ, সেটার নাম কি? বায়োটিন, ঠিকই বলেছো। আচ্ছা, যদি একটা এক্স ক্রোমোজোম থাকে ইন কেস অফ ফিমেলস, এই অ্যাবনর্মালিটিসকে বলা হয় টার্নার সিনড্রোম। ঠিক আছে। শিবালিক পাহাড়ে প্রথম পাওয়া গেছিল রামোপ্যাথিকাস মানুষের জীবাশ্ম, আর মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে ডাব্লিউবিসির অ্যামাউন্ট হচ্ছে 6000, সেটা মাথায় রাখতে হবে সেটা। আর যেটা বলবো সেটা হচ্ছে একটা সম্পূর্ণ সময়কাল, কমপ্লিট ব্লাড সার্কুলেশনের টাইম কত? 12 to 26 সেকেন্ড। এইগুলো আনসার মোটামুটি। আজকের যেগুলো বলবো, আজকের জন্য তোমাদের যে টাস্ক বা আজকের যে কুইজের কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো একটু শুনে নাও। সেটা হচ্ছে, একটা চড়ুই পাখি কতদিন বাঁচে? খুব সারপ্রাইজিংলি চড়ুই পাখি দেখতে খুব ছোটো, বাট এদের আয়ুটা কিন্তু অন্যান্য পাখিদের থেকে অনেক বেশি। তাই একটা চড়ুই পাখি কতদিন বাঁচে, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আদিনতম বা ওল্ডেস্ট ম্যামালস, ওল্ডেস্ট ম্যামালস একটা স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ দাও, আদিমতম স্তন্যপায়ী প্রাণীটির উদাহরণ দাও। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, কোলেস্ট্রল রিপোর্ট যখন দেখবে, বাড়ির কারো কোলেস্ট্রল রিপোর্ট যদি আসে, দেখবে এলডিএল কথাটা লেখা থাকে, এই এলডিএল কথাটার ফুল ফর্ম কী সেটা বলবে। মাথার, মস্তিষ্কের যে সক্রিয়তা, সেটাকে যদি আমরা, যেমন হৃৎপিণ্ডের সক্রিয়তা মাপার জন্য আমরা ইউজ করছি ইসিজি, মাথার যে ব্রেনের যে সক্রিয়তা লিপিবদ্ধকরণ বা সেটাকে নোট ডাউন করার প্রসিডিওরটার নাম কি সেটা আমাকে বলো। তার সাথে সাথে একটা বলবে, সেটা হচ্ছে এজ অফ ম্যামালস, কোন ইরাকে বা কোন সময়কে বলা হয় এজ অফ ম্যামালস, এটা একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের শরীরে কত প্রকারের অ্যান্টিবডি পাওয়া যায়, এটা একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে, মাতৃদুগ্ধে, দ্যাট মিনস মায়ের দুধে, প্রথম বাচ্চা জন্মাবার পরে যে মায়ের যে গাঢ় হলুদ রঙের দুধ পাওয়া যায় সেটাকে আমরা কী বলি, এবং তার মধ্যে কোন অ্যান্টিবডি রয়েছে, এই কোয়েশ্চেন্সটা তোমাদের রইলো। নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষ অনেকে পড়েছো নিশ্চয়ই, ক্লাস 9 বা 11 বা ক্লাস 7-এর নাম শুনেছো। এই সালোক সংশ্লেষের এককের নাম কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফটোসিনথেসিস, এটা একটা কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন, সি কিউকাম্বার, সমুদ্র শসা কোন পর্বের প্রাণী, এটা একটা কোয়েশ্চেন উত্তর বলবে। আর লাস্ট কোয়েশ্চেন দিচ্ছি, তঞ্চন রোধী হেপারিন খরিত, দ্যাট মিনস হেপারিন আমি বলেছিলাম যেটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা আমাদের শরীরের ভেতরে থাকে, আমাদের শরীরের মধ্যে যাতে রক্তটা জমাট না বাঁধে সেই জন্য সাহায্য করে। তাহলে এই হেপারিন কোন কোষ থেকে খরিত হয়? এই আনসার্সগুলো দিয়ে দাও। ফলো করতে থাকো চ্যানেল। তোমাদের অনলাইন পড়ানো শুরু হবে স্কুল থেকে, কোন টিচার কখন পড়াবেন, সেই অ্যাপটা কীভাবে অ্যাক্সেস করবে, কীভাবে হোমওয়ার্ক পাবে, তার ডিটেলস ইনফরমেশন আমি দিয়ে দেবো। তাই বন্ধুদেরকে বলতে থাকো এবং চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো, এবং যা যা কোয়েশ্চেন্স আছে কমেন্ট সেকশনে আমাকে জানাতে থাকো। ভিডিও শেষে ছবি পেয়ে যাচ্ছ, তাই গার্জেনরাও এই ভিডিওটি দেখবেন, কারণ এই অ্যাপটা কী করে অ্যাক্সেস করছে বা আপনার ছাত্র বা ছাত্রীকে কী করে আমরা কখন বসাবো, বা স্মার্টফোনে, আপনাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে কী করে অ্যাপটা নেব, বা কখন কোন টিচার পড়াচ্ছেন সেটা ডিটেল ইনফরমেশন আপনাদেরও জানা দরকার, বা কী হোমওয়ার্ক দিচ্ছেন। তার সাথে সাথে এই ভিডিওটা বললাম, এটাও দেখো হার্ট ডিজিজ সম্পর্কে বা হার্ট সম্পর্কে। কালকে আমরা আসছি কী নিয়ে না, ভাইরাস, ব্যাকটেরিয়া, দ্যাট মিনস মাইক্রোবস নিয়ে, এবং করোনা ভাইরাস সম্পর্কেও কিছুটা বলবো, তার সংক্রমণ পদ্ধতি বা কীভাবে আমাদের শরীরে করোনা ভাইরাস ইনফেক্ট করে বা ছড়িয়ে পড়ে সেটা সম্পর্কেও বলবো। তাই দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধুদের রেফার করো, এবং অবশ্যই লাইক করো।